সামনের মাসে বাংলাদেশে জাতীয় সংসদের নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে বাংলাদেশে এখন উত্তেজনা তুঙ্গে। রাজনৈতিক দলগুলির তৎপরতা বেড়েছে। 12ই ফেব্রুয়ারির এই নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী দল তারেক রহমানের বিএনপি এবং শফিকুর রহমানের জামাতে ইসলামী। দুটি দলই কয়েকটি দলকে নিয়ে জোট গড়েছে। জামাতে ইসলামীর জোট মূলত ইসলামী দলগুলোকে নিয়ে, তবে এই জোটে ভাঙনও ধরেছে। জামাতে ইসলামীর পর এই জোটের প্রধান দলটি হলো ইসলামী আন্দোলন। তারা এই জোট থেকে বেরিয়ে গেছে এবং তারা আলাদাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছে। অপরদিকে যে জুলাই আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল, সেই আন্দোলনের নেতাদের নিয়ে গঠিত এনসিপি দলটি জামাতে ইসলামীর সঙ্গে হাত মিলিয়ে জোটে গেছে। আর তাদের এই জোটে যাওয়া নিয়ে এনসিপিতেই ভাঙন ধরেছে। অনেক নেতা এনসিপি থেকে বেরিয়ে গিয়ে আলাদা মঞ্চ গড়ছে। অন্যদিকে বিএনপিতেও দ্বন্দ্ব রয়েছে। যাদেরকে টিকিট দেওয়া হয়নি বা যেসব কেন্দ্রে অন্য শরিক দলকে ছেড়ে দেওয়া হয়েছে, সেই আসনগুলোতেও বিএনপি নেতারা নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে পড়েছেন। ফলে এটাও তাদের পক্ষে এক সমস্যা। যাই হোক, নির্বাচনের ফল কেমন হবে তার চেয়েও বড় প্রশ্ন হলো, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে তো? শেখ হাসিনার জামানায় নির্বাচন অবাধ হয়নি, ফলে তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে এবং তিনি এখন প্রাণ বাঁচাতে ভারতে এসে আশ্রয় নিয়েছেন। আওয়ামী লীগকে এই নির্বাচনে অংশ নিতেও দেয়া হচ্ছে না। ফলে বিএনপি বনাম জামাত ইসলামীর লড়াই এই নির্বাচনের প্রধান আকর্ষণ। কিন্তু এই নির্বাচন কতটা সুষ্ঠু হবে তা নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যেও আশঙ্কা রয়েছে। যদিও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস একাধিকবার জানিয়েছেন তারা অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত করবে এবং উৎসবের পরিবেশে নির্বাচন হবে। কিন্তু এই নির্বাচনকে ঘিরে রাজনৈতিক হিংসার ঘটনাও ঘটে চলেছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে যেভাবে প্রকাশ্যে ঢাকার রাস্তায় খুন করা হয়েছে, তাতে বাংলাদেশ উত্তাল হয়ে উঠেছিল। ইসলামী মৌলবাদী সংগঠনগুলি বিভিন্ন জায়গায় হামলাও চালিয়েছিল। এর পরেও একাধিক জায়গায় রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেছে। ফলে নির্বাচন কতটা অবাধ ও সুষ্ঠু হবে তা নিয়ে প্রশ্ন রয়ে গিয়েছে। বিশেষত সংখ্যালঘুদের উপর নির্যাতন বেড়ে চলেছে। একের পর এক হিন্দুকে হত্যা করা হয়েছে, হিন্দুদের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে, ধর্ষণের ঘটনাও ঘটেছে। ফলে তারা আতঙ্কের মধ্যে রয়েছে। এই নির্বাচনে
সংখ্যালঘুরা কতটা অবাধে ভোট দিতে যেতে পারবেন তা নিয়ে সংশয় রয়েছে। নির্বাচনের আগে বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের উপর নির্যাতন চালানো হচ্ছে সে ব্যাপারে উদ্বেগ জানিয়ে বাংলাদেশের বিশিষ্ট নাগরিকদের একটি অংশ মোহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছেন এবং তাদের মতে এই নির্যাতন ঠেকাতে সরকার ব্যর্থ হয়েছে বলে তারা জানিয়েছেন। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচও বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের কথা উল্লেখ করেছে। বাংলাদেশে সংখ্যালঘুরা, বিশেষত হিন্দুরা, এতদিন আওয়ামী লীগ সমর্থক হিসাবে পরিচিত ছিল, কিন্তু আওয়ামী লীগ এবারের নির্বাচনে অংশ নিতে না পারায় তাদের ভোট কোন দল পাবে তা নিয়ে প্রশ্ন আছে। তবে সাধারণভাবে মনে করা হচ্ছে সংখ্যালঘুদের ভোট বিএনপির বাক্সেই যেতে পারে। এতে তার প্রধান প্রতিপক্ষ অংশ, বিশেষত ইসলামী দলগুলি সংখ্যালঘুদের উপর রুষ্ট হতে পারে বলে আশঙ্কা। ভোটের দিন সংখ্যালঘুরা ভোট কেন্দ্রে যেতে পারবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে বিভিন্ন জায়গায়। ভোটের ফল বেরোনোর পরও বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ঘটেছে। এবারও তেমন কিছু ঘটবে কিনা বোঝা যাচ্ছে না। কিন্তু সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে যে ব্যর্থ হয়েছে তা একের পর এক ঘটনাতেই পরিষ্কার হয়েছে। ময়মনসিংহের দীপু দাসকে যেভাবে প্রকাশ্যে পিটিয়ে গাছে ঝুলিয়ে দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে তা সর্বত্র সমালোচিত হয়েছে। কিন্তু তারপরও দেখা গেছে একের পর এক হিন্দু নিধনের ঘটনা ঘটছে। ফলে বাংলাদেশের নির্বাচনের আগে সংখ্যালঘুরা ভীষণ সংশয়ের মধ্যে রয়েছে যে তারা ঠিকমতো তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কি না। নয়াদিল্লিতে অনুষ্ঠিত ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ সামিটে টেলিকনফারেন্সের মাধ্যমে মোহাম্মদ ইউনূস জানিয়েছেন যে তার দেশে নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে। এখন 12ই ফেব্রুয়ারির দিকে তাকিয়ে থাকার, দেখা যাক নির্বাচন কতটা সুষ্ঠু হয়। তবে চারদিকের যা পরিস্থিতি তাতে গণ্ডগোলের আশঙ্কা একটা থাকছেই।